ভিডিও লেকচারে সবাইকে স্বাগত। আজকে আমরা একটি বিশেষ পতঙ্গদেরকে নিয়ে আজকের আলোচনা করব। এই পতঙ্গটিকে কবি সাহিত্যিকেরা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তো কবিরা বলেছেন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ঠিক তাই, আমরা আসলে যে মৌমাছিদেরকে দেখি বা যে মৌমাছিরা উড়তে থাকে, ফুলে ফুলে মধু আহরণ করে, তাদের সত্যিই সময় থাকে না। কেউ ডাকলে বা বললেও তারা তাদের নিজেদের কাজের মধ্যেই ব্যস্ত থাকে। তো আজকে আমরা এই মৌমাছিদের সম্পর্কে কিছু কথা বা তার জীবনের কিছু ঘটনা আমরা জেনে নেব। তো আমার কাছে একটা মৌচাকের একটা অংশ রয়েছে, যে মৌচাকটি কয়েকদিন আগে একটি গাছ থেকে পাওয়া গেছে। যারা মধু সংগ্রহ করে সেই মধু সংগ্রহকারীদের কাছ থেকে এই চাকের এই অংশটা আমরা নিয়েছি, এবং এই চাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মধু রয়েছে। আমরা এ নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তার আগে যে কথা বলছিলাম, যে সত্যি সত্যি মৌমাছিদের, যে মৌমাছিগুলো বিশেষ করে আমরা দেখি, তাদের কাজের বহর এতটাই বেশি যে তাদের সময় অন্যদিকে সময় দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এই মৌমাছি কিন্তু সমাজবদ্ধ জীব, কারণ মৌমাছিদের মধ্যে শ্রেণীবিভাজন থাকে। অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন অফ লেবার তাদের আলাদা আলাদা হয়। তো এই মৌমাছিদেরকে তিনটে ভাগে ভাগ করা যায়, বা অ্যাকচুয়ালি তিন ধরনের মৌমাছি আমরা দেখতে পাই: রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি। তো রানী মৌমাছিদের আমরা সচরাচর দেখতে পাই না। কারণ কি না, একটি মৌচাকের মধ্যে একটাই মাত্র রানী মৌমাছি থাকে, এবং এটি তার আকার এবং আয়তনের দিক থেকে সব থেকে বড় হয়, এবং এদের হুল থাকলেও মোমগ্রন্থি বা পরাগবাহক যন্ত্র কিন্তু এদের থাকে না। অন্যদিকে পুরুষ মৌমাছি রানী মৌমাছিদের থেকে ছোট, একটু মোটা, এবং এদের হুল বা পরাগবাহক যন্ত্র বা মোমগ্রন্থি কোনোটাই থাকে না। অন্যদিকে যে শ্রমিক মৌমাছি, যারা ফুলে ফুলে মধু আহরণ করে, এই শ্রমিক মৌমাছিরা সবথেকে বেশি অ্যাক্টিভ, এবং এদের মধ্যে পরাগবাহক যন্ত্র, হুল এবং মোমগ্রন্থি সবই কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এই যে তিন ধরনের মৌমাছি, এই তিন ধরনের মৌমাছি যদি আমরা তাদের জীবনচক্রের কথা ভাবি, তো সেই জীবনচক্র অন্যান্য পতঙ্গের মতো শুরু হয় একই রকমভাবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাব যে কিছু কারণের জন্য তিন ধরনের মৌমাছি পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। যেমন অন্যান্য পতঙ্গদের দেখতে পাই যে স্ত্রী মৌমাছি, এখানেও মৌচাকের মধ্যে ডিম পাড়ে, এবং স্ত্রী মৌমাছিরা একদিনে প্রায় 1.5 থেকে 2000 ডিম পাড়তে পারে, এবং ডিম পেড়ে ওই ডিম থেকে পরবর্তী ক্ষেত্রে লার্ভা, এবং লার্ভা বড় হয়ে পিউপা, এবং প্রায় 21 থেকে 22 দিন পরে সেই পিউপা বেরিয়ে পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয়। এটা আমরা অন্যান্য পতঙ্গদের ক্ষেত্রেও আমরা দেখে থাকি। কিন্তু বিশেষ বিষয় হচ্ছে যে যখন পূর্ণাঙ্গ মৌমাছি পরিণত হয়, এই লার্ভা থেকে যখন পূর্ণাঙ্গ মৌমাছিতে যায়, তখন তাদের জীবদ্দশায় দু রকমের ঘটনা আমরা দেখতে পাই। মৌমাছি রূপান্তরের ক্ষেত্রে
দু রকমের ঘটনা দেখতে পাই। একটা হচ্ছে ক্রোমোজোম বিন্যাসের পার্থক্য দেখতে পাই এবং অন্য একটি তাদের খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে তাদের এই পরিণতি, 3 ধরনের পরিণতি পরিলক্ষিত হয়। সঙ্গমকালে রানী মৌমাছি 8-10টি দ্রোণ বা পুরুষ মৌমাছিকে নিয়ে আকাশে উড়ে যায়। একে সঙ্গম উড্ডয়ন বলা হয়। পরবর্তীতে সঙ্গম ঘটে যাবার পর সেখানে কি হয়, স্ত্রী মৌমাছি ডিম পাড়ে। এইখানে স্ত্রী মৌমাছির ছবি দেখানো হচ্ছে, স্ত্রী মৌমাছির ছবি। কিন্তু বিশেষ বিষয় হচ্ছে যে স্ত্রী মৌমাছি ডিপ্লয়েড মৌমাছি, এর ক্রোমোজোম সংখ্যা 32, 2n = 32। অন্যদিকে পুরুষরা কিন্তু হ্যাপ্লয়েড বা এদের এক সেট ক্রোমোজোম থাকে, যার ফলে এদের ক্রোমোজোম সংখ্যা n = 16 বা 16। তো সঙ্গমের পরবর্তী ক্ষেত্রে যখন ডিম্বাণু ডিম পাড়ে, এই ডিম্বাণু দু রকমের হতে পারে, একটা নিষিক্ত এবং একটা অনিষিক্ত। যদি ডিম্বাণু অনিষিক্ত হয় এবং সে পরবর্তী ক্ষেত্রে পরিণতি লাভ করে অপুংজনির মাধ্যমে, তখন সে পুরুষ মৌমাছিতে পরিণত হয়। সেই জন্য এখানে তার ক্রোমোজোম সংখ্যা অর্ধেকই থাকে, কারণ মিওসিস ঘটে যখন ডিম্বাণু তৈরি হয়, মিওসিস ঘটে ডিম্বাণু তৈরি হওয়ার পর সে সরাসরি অপুংজনি বা পার্থেনোজেনেসিসের মাধ্যমে সে পুরুষে পরিণত হয়। অন্যদিকে যে ডিম্বাণু পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয়, মিলিত হওয়ার পর যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট পরিস্ফুরণের পর আমরা দু ধরনের মৌমাছি দেখতে পাই। সেই দু ধরনের মৌমাছির ক্রোমোজোম সংখ্যা দুই ক্ষেত্রেই কিন্তু 32, কিন্তু একদল শ্রমিক মৌমাছিতে পরিণত হয় এবং অন্যরা বা অন্যটি সেখানে স্ত্রী মৌমাছিতে পরিণত হয়। তো এই শ্রমিক এবং স্ত্রী, এই যে দুই প্রকার বিভাজন, এই দুই প্রকার বিভাজন পুরোপুরি ঘটে তাদের খাদ্যাভ্যাসের উপস্থিতির জন্য। কীরকম খাদ্যাভ্যাস না, এটা খুব মজার বিষয় যে প্রথম 3 দিন যখন লার্ভাতে, ডিম থেকে যখন লার্ভা পরিণত হয়, ডিম পাড়ার পর থেকে 3 দিন লার্ভা নির্গমন হয়। 3 দিন পরে লার্ভা বেরোনোর পর এই 3 দিন মৌমাছি যা ভক্ষণ করে সেটি হলো রয়্যাল জেলি। হাইপোফ্যারিঞ্জিয়াল গ্ল্যান্ড থেকে খরিত এক ধরনের পদার্থ, যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এই ধরনের পদার্থ থাকে, যেটি খুব উৎকৃষ্ট একটি উপাদান, যে উপাদান প্রথম 2 থেকে 3 দিন পুরুষ কিংবা রানী কিংবা শ্রমিক মৌমাছিরা প্রত্যেকেই ভক্ষণ করে। কিন্তু সর্বোচ্চ 3 দিন পর এই ভক্ষণ পদ্ধতি পরিবর্তিত হয়ে যায়। শুধুমাত্র যারা রয়্যাল জেলি খায় তারাই রানী মৌমাছিতে পরিণত হয় এবং বাকি ফুলের মকরন্দ মেশানো যে অংশ যেটি, সেটি বি ব্রেড নামে পরিচিত বা মৌ রুটি নামে পরিচিত, সেটি শ্রমিক মৌমাছিরা খায়। আর এই বি ব্রেড পুরুষ মৌমাছিরাও খায়, কিন্তু পুরুষ মৌমাছিরা যেহেতু সরাসরি অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয়, তাই তারা প্রথমেই পৃথক হয়ে যায়। মজার ঘটনা শুধুমাত্র রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছির ক্ষেত্রে, কারণ এদের প্রত্যেকেরই ক্রোমোজোম সংখ্যা 32। শুধুমাত্র রানী মৌমাছিরা প্রথম দিন থেকে শেষ দিন অবধি এরা রয়্যাল জেলি ভক্ষণ করে। লার্ভার প্রথম 2 থেকে 3 দিন পর শ্রমিক মৌমাছিরা মৌরুটি খায় এবং পরবর্তী ক্ষেত্রে তারা মৌচাকের মধ্যে যে মধু সঞ্চিত করে সেই মধু তারা পান করতে থাকে, মকরন্দ নিয়ে আসে। এই মকরন্দের যদি আমরা
রাসায়নিক গঠন দেখি তাহলে দেখব যে প্রায় 80% থাকে জল, 20% থাকে সুক্রোজ। পরবর্তী ক্ষেত্রে এই মকরন্দ যখন মৌমাছি বা শ্রমিক মৌমাছির লালারসের মধ্যে যায় সেখানে এই সুক্রোজ ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় এবং অবশ্যই উৎসেচকের সাহায্যে এই ভাঙন প্রক্রিয়া সম্পন্ন করে এবং পরবর্তী ক্ষেত্রে এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ লেভুলোজ এবং ডেক্সট্রোজ এই দুটি উপাদান তৈরি করে, যে দুটি উপাদান প্রধানত মধুর উপাদান হিসেবে এই মধুর মধ্যে অবস্থান করে। এবং পরবর্তী ক্ষেত্রে আরও রূপান্তর ঘটে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ফুলের মকরন্দে প্রায় 80% জল থাকে, পরবর্তী ক্ষেত্রে মৌমাছিদের ডানায়, শ্রমিক মৌমাছিদের ডানায় ওরা কি করে, বাতাস করে এবং যখন ডেক্সট্রোজ লেভুলোজে পরিণত হয়ে গেল তারপরে কি করে না এই মৌমাছি, শ্রমিক মৌমাছিরা এই কুঠরিগুলোতে উদ্গীরণ করে বা ভমিটিং বলি আমরা। তো এই উদ্গীরণ যখন করে সেই উদ্গীরণকারী পদার্থটাই হচ্ছে যে মধু। তো এই মধু তারপরেও কি হয়, মৌমাছির ডানার সাহায্যে বাকি জলীয় অংশটাকে ওরা জলীয় বাষ্প হিসেবে বের করে দেয় এবং প্রায় 80% অংশ মানে জল বেরিয়ে যাওয়ার পরে মাত্র মধুর মধ্যে 20% জল থাকে, যেখানে 80% মকরন্দের মধ্যে জল ছিল, মধুর মধ্যে সেখানে মাত্র 20% জল মোটামুটিভাবে থাকে। এবং মধু যাতে সুরক্ষিত থাকে সেই মধু সুরক্ষিত রাখার জন্য এরা কি করে, যে মৌচাক মোম দিয়ে এরা এই চাকটি বানায় মোম দিয়ে, যে মোম গ্রন্থি থাকে শ্রমিক মৌমাছির উদরের মধ্যে, সেটি যখন বাতাসের সংস্পর্শে আসে বাইরে শুকিয়ে গিয়ে এই চাকটি তৈরি করার জন্য যে মোম তৈরি হয় সেই এই মোম দিয়ে তৈরি। এবং প্রত্যেকটি কুঠরিকে খুব সুন্দরভাবে ওরা মোম দিয়ে কিন্তু আবৃত করে রাখে, যাতে করে কোনোভাবেই ধ্বংস বা নষ্ট হয়ে গিয়ে মধু কোনোভাবেই বেরিয়ে না পড়ে। তো আমরা দেখব এবার যে এই কুঠরিগুলো, এগুলো মধু ছিল অনেক দিন রাখার ফলে কী হয়েছে, মধু এখান থেকে বেরিয়ে গেছে। এখানের মধ্যে কুঠরি এগুলোও ঢাকা ছিল, এগুলিও ঢাকা ছিল, কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মধু রয়েছে, প্রত্যেকটা কুঠরিতে মধু রয়েছে। তো এই যে মোম দিয়ে ঢাকা রয়েছে এই কুঠরিগুলোকেও যদি আমরা দেখি ছাড়িয়ে নিয়ে, এখানেও দেখতে পাবো যে প্রত্যেকটা মধু কিন্তু ভর্তি হয়ে রয়েছে। মোম দিয়ে এটা ঢাকা থাকে, পুরো একদম ভর্তি মধু থাকে এবং এই মধু সরাসরি চাক থেকে পাওয়া মধু। এই মধুর মধ্যে কোনোরূপ উপাদান লেভুলোজ ডেক্সট্রোজ থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে ফুলের মকরন্দও কিছুটা থাকে। এবং আমরা যদি দেখি দেখব যে একদম মধু এর মধ্যে একদম টইটুম্বুর হয়ে আছে, প্রত্যেকটা কুঠরিতে মধু ভর্তি হয়ে রয়েছে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলা ভালো যে কোনোভাবে মৌচাক যদি ক্ষতিগ্রস্ত হয়, এক ধরনের বিশেষ রেজিনাস পদার্থ শ্রমিক মৌমাছিরা এটিকে মেরামতির জন্য ব্যবহার করে থাকে, যেটিকে আমরা বলি প্রোপোলিস। এই প্রোপোলিসের সাহায্যে কোনো কারণে কোনো মৌচাক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে তারা প্রোপোলিস ব্যবহার করে। এবং আমি ভালোভাবে এই মৌমাছিদের ঘর বা মৌচাকটি দেখানোর জন্য আমি এটা কাটছি। এখানে মৌচাকটি দেখতে পাচ্ছি যে দুটি স্তরে কিভাবে সাজানো রয়েছে, প্রত্যেকটি এক একটি কুঠরি এবং এর মধ্যে মধু সঞ্চিত রয়েছে। এখানে দুটি স্তরে, এদিক থেকে মোম দিয়ে ঢাকা একটি কুঠরি, আবার এদিক থেকে মোম দিয়ে ঢাকা একটি কুঠরি। ভাবতে অবাক লাগে যে মৌমাছিরা তাদের ঘর এবং সঞ্চিত খাদ্যবস্তু রাখার জন্য কি সুন্দরভাবে তারা
খুব সুন্দর বাঁধাই শিল্প বা বুনন শিল্পের সাহায্যে কিভাবে ঘরটিকে তারা তৈরি করেছে বা তারা খুব সুন্দরভাবে এটিকে সাজিয়ে রেখেছে এবং পরবর্তী ক্ষেত্রে তারা যে সময় তারা ফুলের মধু সংগ্রহ করতে পারবে না সেই সময় এই মধু খেয়েই তারা কিন্তু দিন যাপন করবে। তবে একটা কথা বলা ভালো যে এই যে মধুর কথা বললাম, এই মধু কিন্তু শুধুমাত্র পুরুষ কিংবা শ্রমিক মৌমাছিরাই খায়। রানী মৌমাছি কোনো দিনই এই মধু ভক্ষণ করে না, এরা সারা জীবন ধরে শুধুমাত্র রয়্যাল জেলি খেয়ে যায়। তবে একটি চাকে একটাই মাত্র মৌমাছি থাকবে, আগেও বলেছি। কোনো কারণে বা কোনো পরিস্থিতিতে যদি কোনো রানী মৌমাছি উড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে মৃত্যুমুখে পতিত হয়, তাহলে সেক্ষেত্রে যে লার্ভাগুলি বড় হয় সেই লার্ভার মধ্যে যাদের ডিপ্লয়েড লার্ভা, সেই ডিপ্লয়েড লার্ভাকে শ্রমিক মৌমাছিরা তার মধ্য থেকে আবার একটি রানী তৈরি করার জন্য বেছে নেয় এবং তাকে কন্টিনিউয়াসলি রয়্যাল জেলি খাওয়াতে থাকে, যাতে করে ওই রানীর পরিবর্তে আরেকটি রানী যাতে তারা তৈরি করতে পারে সেই চেষ্টা তারা করে এবং এক্ষেত্রে তারা কিন্তু আরেকটি রানী মৌমাছিকে তার পরিবর্তে হিসেবে ব্যবহার করবে। তাহলে দেখো, আজকে আমরা মৌমাছিদের গঠন, মৌমাছিদের শ্রেণীবিন্যাস এবং মৌচাক এবং মৌ সম্বন্ধে আমরা মধু সম্বন্ধে জানলাম। এই মৌমাছি সমাজবদ্ধ জীব এবং তাদের যে কাজের যে পরিসর বা কাজ তারা যেভাবে করে, তারা যেভাবে পরিশ্রম করে, সেই পরিশ্রম আমাদের সত্যি মানুষের কাছেও একটি শিক্ষণীয় বিষয়। তারা কিভাবে মধু সঞ্চয় করে বা বাড়ি তৈরি করে এবং এক একজন মৌমাছি, বিশেষ করে শ্রমিক মৌমাছি, তারা তাদের কাজগুলিকে কত ভালো করে সম্পন্ন করে এবং কাজের জন্য তারা জীবন দিতেও প্রস্তুত থাকে। আর এই মধু সংগ্রহের যে পদ্ধতি বা ফুলের যে মকরন্দ যে সংগ্রহ করে সে বিষয়ে তোমরা পরবর্তী ক্ষেত্রে আরও জানতে পারবে বা জানবে, বা আমরা সেটা অন্য কোনো ক্লাসে আলোচনা করব। আজকে এটুকুই।